কে কে জন্য বলেন। হ্যাঁ বলেন, জি প্লিজ। থ্যাংক ইউ। এই বিষয়টা আমার মনে হয় যে এইগুলো তো মূলত সত্যিকার অর্থে এটা কোঅর্ডিনেশনের মধ্যে হয়। এটা বিএনপি বিদায়ী এবং আপকামিং সরকারের মধ্যে এক ধরনের। তো সোফার এখন পর্যন্ত আমি একটু জানি, এটা আপনি বাকি কোশ্চেনটা ফরেন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করতে পারেন বাকি বিষয়টা। হ্যাঁ মল্লিক বলেন। মুস্তফা মল্লিক, আমি চ্যানেলে কাজ করি। আজকে শেষ দিন, উজ্জ্বল ভাই ধন্যবাদ জানিয়েছেন, আমি একটু ধন্যবাদ। আমরা 3 দিন ধরে বলতেছি আজকে শেষ দিন, কে জানেন। তো যাই হোক, সেটা হচ্ছে যে একটা জিনিস আপনাদের খুব ভালো লেগেছে, এটা আমাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বলা, যে এখানে ব্রিফিং শেষ হওয়ার অফিসে যাওয়ার আগেই আমরা এখানে যা হয়ে যেত সেগুলো ক্লিপ আকারে এখানে পেতাম। এটা এটা ভালো, খুব ফাস্ট ছিলেন আপনারা। যা প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে যে হাতিয়ায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা জানি। এইটার প্রাথমিকভাবে কোনো খবর আপনারা জানাতে পারেন কিনা, কারণ এটা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। আর একটা বিষয় আমরা দেখি যে একটা অভিযোগ উত্থাপন হলো, পুলিশ তদন্ত করছে, গণমাধ্যম লিখছে, সারা বাংলাদেশ ব্যস্ত থাকে, কিন্তু অভিযোগটি যদি ভুয়া হয় সেই ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে কখনোই কোনো কালেই ব্যবস্থা নেওয়া হয় না। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব আসলে কোনো সংবাদ সম্মেলনে আসেন নাই, এই জন্য আমরা তার কাছে কোনো প্রশ্ন করতে পারি নাই। আপনাদের মাধ্যমেই আমরা যতটুকু জানার জানি। তিনি কি আসলে এরপরে কি করবেন? আগে যেভাবে ছিলেন তার কাজ নিয়ে সেভাবেই থাকবেন, নাকি একেবারেই অবসরে চলে যাবেন ফখরুদ্দিন আহমেদের মতো? ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে বলি, উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এইটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কীভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে। তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। এই নেট ওয়েলথ অ্যাকুমুলেশনটাও যাতে জিরো হয়, সেগুলো ওনার যে 3.0, আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। আরেকটা কি যেন বললেন, হাতিয়ার বিষয় তো আপনি দেখেছেন যে একটা হয়েছে। বাকি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ওইখানে যে সরজমিনে যে আপনারা রিপোর্ট করেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ইনভেস্টিগেশন আমাদেরকে অনেক ক্ষেত্রে সরকারকে বা জনগণকে আরও জানাতে, আরও বেটার ইনফর্ম করে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা রিমোট যে কোনো জায়গায়, আমি নিজে জার্নালিস্ট হিসেবে দেখেছি যে আমরা রিমোট একটা জায়গার থেকে আমরা যখন কথা বলি অনেক দূরে, তখন এই পুরো কথাটা সরাসরি ওই জায়গাটা না গেলে এই পুরো কি ঘটনাটা ঘটেছে এটা জানা যায় না। মানে তখন অনেক সময় বিভিন্ন পক্ষের কথা শুনতে হয়। তো এটা আমি সবাইকে ইনভাইট করব, আপনারা কি হয়েছিল পুরোপুরি এই জিনিসটা যাতে আপনারা সরজমিনে যে এটা রিপোর্ট করতে আমি আরও আপনাদেরকে এনকারেজ করছি।
শফিক ভাই, আমি সালমান শাহ বলছিলাম দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে। আপনি প্রধান উপদেষ্টার কথা যেটি বললেন, তিনি কি তার 303 এই থিওরিটা কি দেশে থেকে পরিচালনা করবেন না দেশের বাইরে চলে যাবেন? এটা এছাড়া তার এটা উনি কিন্তু এটা থিওরি না, এটা একটা ওনার একটা ভিশন, এটা একটা ভিশন। এটা কি দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আর একটা প্রশ্ন হচ্ছে, যেমনটি আমরা জানি যে তার আমন্ত্রণে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দেশে এসেছেন এবং বিডার দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে তিনি কি দেশেই থাকবেন না অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত হবেন এবং দেশের বাইরে চলে যাবেন? আমরা আসলে অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা, আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে, ওই এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি, এবং ওনার যিনি লং টাইম কলিগ এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। আর আশিক চৌধুরীর বিষয়ে আপনি আশিক চৌধুরীকে আপনি কোশ্চেন করতে পারেন। জি শহীদ ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম পার্থ রহমান, আমি কাজ করি বৈশাখী টেলিভিশনে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে অন্তর্বর্তী সরকার 90% বা 90% সফল। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার পার্সোনাল অপিনিয়ন, আমি একটু আপনার পার্সোনাল অপিনিয়নটাই জানতে চাই যে এই 90% মধ্যে মোটা দাগে সফলতাগুলো কি, আর যে 10% ব্যর্থতা আছে এই 10% ব্যর্থতার মধ্যে মোটা দাগে ব্যর্থতাগুলো কি, একটু যদি আপনি মূল্যায়ন করেন। আমার মনে হয় যে আমাদের মূল যেটা সাফল্য সেটা হচ্ছে যে একটা ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা, দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা। আপনি জানেন কি বাংলাদেশ অগাস্ট 5-এ একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল, দেশে একটা অরাজক, একটা বাংলাদেশ খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশে আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবেন। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কীভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। উনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা, রিফর্মের প্রত্যেকটা, এই যে দেখেন এই যে রিফর্মের যেটা মেন যে কাজটা সেটা গণভোটে পাশ হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক একটা ল ছিল স্পেশাল, হ্যাঁ, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে ইয়েতে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনও আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। এই একটা ল আপনাকে কীভাবে লিগালি আপনাকে, ওরা দেখাচ্ছে যে আমরা দ্রুত কাজটা করছি, কিন্তু দ্রুত কাজটা করতে যেটা হয়েছে দেশে ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছে। ওইটা 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। এনার্জি সেক্টরে আপনি যান, এমন কোনো কাজ নাই করা হয়নি। আপনি এই যে আমরা আজকেও বলা হচ্ছিল যে আমাদের ইকোনমি স্ট্যাগন্যান্ট হয়েছে, আমাদের রেভিনিউ কমে যাচ্ছিল, রেভিনিউ গ্রোথটা আশাতীত ছিল না। এবছর আপনি আজকে এনবিআরকে জিজ্ঞেস করতে পারেন রেভিনিউ গ্রোথ কীরকম। আপনি আমাদের ফরেন রিজার্ভ যেটা, সেটা আইএমএফের হিসাবে 16, 17, 15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিলো, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার। আপনার টাকা হাসিনার আমলের শেষের দিকে টাকার দাম কমতে কমতে 127 টাকা এসে পড়েছিল ডলারের এগেনস্টে, এটাকে স্ট্যাবল করে আপনার 123-124 টাকা আছে। আপনি চিন্তা করেন, আপনি যদি 1 লাখ টাকা বেতন পান, আপনার যদি সেই ডলারের এগেনস্টে আপনার
ডলারের দাম যদি 250 টাকা হয়ে যায় তখন আপনার বেতন তখন 50,000 হয়ে যায়। এই অবস্থা। আপনি পাকিস্তান এটা হয়েছে, অনেক দেশে হয়েছে। তো এই জায়গাটা স্লাইডটা ঠেকানো গিয়েছে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। দেশের এখন মানে যা এই ফরেন যে রিজার্ভ তা দিয়ে আপনি প্রায় 6 মাসের ইম্পোর্ট কস্ট আমরা ইয়ে করতে পারি। দুইটা মেজর এগ্রিমেন্ট হয়েছে, একটা হচ্ছে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে আমাদের গার্মেন্টসের জন্য অবারিত দুয়ার খুলে যাবে। আর একটা হচ্ছে ইপিএ, জাপানের সাথে এটা করা হয়েছে। এটার ফলে জাপান ওয়ার্ল্ডে যে 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে আমাদের পণ্য একদম সারা জীবনের জন্য আপনি বিশেষ করে গার্মেন্টস, আমাদের মেন পণ্য তো গার্মেন্টস, সেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে। এর ফলে জাপানকে সামনে রেখে বা ইউএসকে সামনে রেখে অনেক বিদেশি ইনভেস্টর এসে এখানে ইনভেস্টমেন্ট করবেন। ফরেন পলিসি আমি বারবার বলছি, ফরেন পলিসি আমরা ওয়ার্ল্ডের সম্মুখে আমরা আমাদের প্রাউডলি আমাদের অ্যারাইভালটা আমরা জানিয়েছি যে আমরা একটা প্রাউড নেশন এবং একটা বড় একটা কান্ট্রি। আমরা হয়তোবা ল্যান্ডে হয়তোবা ছোট কান্ট্রি, কিন্তু ইন টার্মস অফ পপুলেশন আমরা পৃথিবীর 8ম বৃহৎ কান্ট্রি। এবং আগে যেই ফরেন পলিসিটা বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেই জায়গাতে সরিয়ে এটা একটাকে এই ফরেন পলিসিতে রেসপেক্ট ফিরিয়ে আনা হয়েছে। আমি কালচারাল রেনেসাঁ হয়েছে, আপনি দেখেছেন বাংলাদেশে। আমি প্রত্যেকটা এবং এই পুরো 18 মাসে একটা গুম হয়েছে। আগে যে নাটক করে মানুষকে মারা হতো সেগুলো একটা দেখেছেন? স্টেজ ক্রস ফায়ারের নাম শুনেছেন? একটা ঘটনা ঘটেছে। আর আপনারা তো ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা যা ইচ্ছা লিখতে পেরেছেন, যে কোনো কোশ্চেন করতে পেরেছেন, যে ধরনের আপনার মানে শব্দ ইউজ করতে পেরেছেন, কেউ গুম হয়নি, কেউ এটার জন্য প্রসিকিউটেড হয়নি। আমি এইভাবে আপনাকে আমি এটা নিয়ে বোধহয় একটা থিসিস পেপার লিখতে পারবো। থ্যাংক ইউ। নো মোর কোশ্চেন। বাজারের দামটা বলুন তো। রমজানে ভালো ম্যানেজমেন্ট, বাজারের দাম, প্রবাসীদের জন্য কাজ। না, আমরা ভালোই আছি। গত দিনগুলোতেও যেমন ছিলাম এমনই আছি, সামনেও এমন থাকবো। হ্যাঁ, আমরা তিনজনও গর্বিত বাংলাদেশি। হ্যাঁ, যদিও আমাকে কেউ বলছে যে আজকে মালয়েশিয়া গিয়েছি, কালকে ইয়েতে। তো আজকে আমি একটু আগে ফেসবুকে ছবি খুঁজতেছিলাম যে আমি দিব যে একটু আগে রোমের থেকে ঘুরে আসলাম। থ্যাংক ইউ ভাই।